আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আহ, এতদিন আমরা ত্রিকোণমিতি শিখেছিলাম, সেটা হায়ার ম্যাথ ফার্স্ট পেপারে। এখন তোমাদের জন্য আমি হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের জটিল সংখ্যা চ্যাপ্টার অর্থাৎ কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারটি নিয়ে এসেছি। দেখি এখন এটা থেকে আমরা কি কি শিখতে পারি। ওকে, জটিল সংখ্যা জিনিসটা আমরা শুনলে বোঝা যাচ্ছে যে বিষয়টা একটু কমপ্লিকেটেড অথবা বিষয়টা একটু জটিল, মানে একটা কমপ্লেক্স, মানে একটু বেশি জটিল। কিন্তু আসলে এরকম ভাবার কিছুই নেই। আমরা যা যা বেসিক শিখেছি এতদিন থেকে, ছোটবেলা থেকে, তার থেকে একটু হয়তো একটু বেশি জানা লাগবে এই আর কি। তো আমরা একটু দেখি, আমরা অনেক সময় যখন বীজগণিতের ম্যাথ করতাম, তখন আমাদের এরকম একটা সিকোয়েন্স সবসময় চলে আসতো। এ স্কোয়ার প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, এটা একটা সমীকরণ বা ইকুয়েশন। তো এই ইকুয়েশন থেকে আমি লিখতেই পারি এ স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান, দেন এ ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, প্লাস মাইনাস দিয়ে এখানে রুট ওভার মাইনাস ওয়ান। তো এই ধরনের স্টেপ আসার পরে আমরা আর পারতাম না যে লাইনটা, পরবর্তী লাইনটা কি হবে বা কি হবে বা কিভাবে করব। তো এখন আমরা উচ্চতর গণিত সেকেন্ড পেপারে বা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রে এখন আমরা জেনেছি যে জটিল সংখ্যা নাম্বার চ্যাপ্টারে শিখবো এ ইকুয়াল টু বা আই ইকুয়াল টু যাই হোক বা রুট ওভার মাইনাস ওয়ান থাকলে এর মানটা আসলে কি হবে। এখন আমারটা খেয়াল করি। তো এখানে যেটা আমি তোমাদের শিখাবো সেটা হচ্ছে আই আই ইকুয়াল টু হচ্ছে রুট ওভার মাইনাস ওয়ান। আর আই কে বলা হয় আয়োটা। কি বলা হয়? আয়োটা। তো আই কে কে সূচিত করছে? আই কে সূচিত করছে গণিতবিদ গণিতবিদ অয়লার। অয়লার আই কে সূচিত করেছে, হ্যাঁ সূচিত করেছে। ওকে, গণিতবিদ অয়লার আই কে সূচিত করেছে কি? আই কে কি চিহ্নিত করেছে? আমি আবার বলি আয়োটা। আই কে আয়োটা হিসেবে চিহ্নিত করা হয়েছে। তো এখন আমি যদি এখানে জাস্ট একটা লাইন করি, বোথ সাইডে কি করে দিই, হোল স্কয়ার করে দিই, বা এটা করার দরকার নেই, কারণ আমার এখানে শিখতে হবে, এখানে যেটা আসলে শিখতে হবে সেটা হচ্ছে আই স্কোয়ার প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে আমি পাচ্ছি আই স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান, এবং আই ইজ ইকুয়াল টু পাচ্ছি প্লাস মাইনাস রুট ওভার মাইনাস ওয়ান। অর্থাৎ এখন আমাকে এই দুটো জিনিস মনে রাখতে হবে, আই স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান, এবং মোস্ট ইম্পর্টেন্ট আই ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান। আই ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান। এখন এই দুটো জিনিস শেখার পরে আমরা যে কিছু জিনিস শিখবো সেটা হচ্ছে কোনো কোনো বাস্তব কোনো বাস্তব সংখ্যার বর্গ, কোনো বাস্তব সংখ্যার বর্গ ঋণাত্মক হয় না। কি হয় না? ঋণাত্মক হয় না। কোনো বাস্তব সংখ্যার বর্গ কি হয় না? ঋণাত্মক হয় না। এখন বাস্তব সংখ্যা বলতে কি বোঝায়? বাস্তব সংখ্যা বলতে ভাইয়া বোঝায় প্লাস মাইনাস ওয়ান, প্লাস মাইনাস টু, প্লাস মাইনাস থ্রি, ডট 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 ডট। অর্থাৎ যেই সংখ্যাটা, আমার যে সংখ্যাগুলো আছে ওয়ান এক থেকে নয় পর্যন্ত, এর মধ্যে প্লাস ওয়ান আমার বাস্তব সংখ্যা, মাইনাস ওয়ান বাস্তব সংখ্যা। এখন এটাকে বড় করে দিই। ধরো আমি প্লাস মাইনাস টু কে নিয়ে কাজ করলাম, তো প্লাস ওয়ান কে আমি বড় করে দিই, যেহেতু বলছে কোনো বাস্তব সংখ্যার বর্গ ঋণাত্মক হয় না। ওকে, তো প্লাস ওয়ান কে বড় করলে কি আসতেছে? আমার ওয়ানই আসতেছে। এবং মাইনাস ওয়ান কে বড় করলে কি আসতেছে? মাইনাস ওয়ান কে বড় করলে কি আসতেছে ভাই? ওয়ান আসতেছে। কিভাবে? কারণ মাইনাস ওয়ান স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু কত? ওয়ান। আলটিমেটলি আমি যদি মাইনাস টু কে বড় করি, মাইনাস টু স্কোয়ার করলে ফোর, এবং মাইনাস থ্রি স্কোয়ার করলেও কত আসে? আমার নাইন আসে। তো তোমরা এগুলো জানো যে মাইনাস থ্রি স্কোয়ার করলেও কি আসবে? আমার নাইন আসবে। অর্থাৎ বাস্তব সংখ্যার বর্গ কখনো কি হবে না? ঋণাত্মক হবে না। সেটাকে আমরা মাইনাস থ্রি কে করলেও আমার আলটিমেট রেজাল্ট প্লাসে আসতেছে, এবং প্লাস থ্রি কে বর্গ করলেও আলটিমেট রেজাল্ট কি আসতেছে? প্লাস নাইন আসতেছে। অর্থাৎ মাইনাস নাইন এখানে আসতেছে না। তো সেইতে আমরা জানলাম যে কোনো বাস্তব সংখ্যার বর্গ ঋণাত্মক হয় না। প্রথম নোটে আমরা জানলাম যে কোনো বাস্তব সংখ্যার বর্গ ঋণাত্মক হয় না। অর্থাৎ প্লাস ওয়ান কে স্কোয়ার করলে আমার ওয়ান হচ্ছে, মাইনাস ওয়ান স্কোয়ার করলে ওয়ান হচ্ছে, ধরো প্লাস প্লাস টু কে স্কোয়ার করলে ফোর হচ্ছে, মাইনাস টু স্কোয়ার করলে ফোর হচ্ছে। রেজাল্ট তো ফোরই আসতেছে, আলরেডি প্লাসের আসতেছে, মাইনাস আসতেছে। তো কি কোনো বাস্তব সংখ্যার বর্গ ঋণাত্মক হচ্ছে না। কিন্তু আরেকটা আমরা শিখবো, ঋণাত্মক সংখ্যার বর্গমূল করলে কখনো বাস্তব সংখ্যা পাওয়া যায় না। এই কথাটার মানে কি ভাই? এই কথাটার মানে হচ্ছে, ধরো আমরা প্লাস ফোর কে বড় করলাম, আমরা সকলে জানি এটা টু হবে। কি হবে ভাইয়া? টু হবে। কিন্তু একইভাবে যদি মাইনাস ফোর কে বড় করি, তো সেই ক্ষেত্রে কি হচ্ছে? সেক্ষেত্রে তো আমরা অবশ্যই একটা কনফিউজের জায়গা তৈরি হয়ে যায় ভাইয়া।
+4 কে আমরা তো সবসময় 2 করে আসছি, -4 এতদিন তো আমার কোনো কাজে আসেনি। তো সেক্ষেত্রে আমি এটা বলতে পারছি না -4 কত হবে। কিন্তু ভাই এই চ্যাপ্টারে, জটিল সংখ্যা এই চ্যাপ্টারে আমরা জানবো যে নেগেটিভকে বর্গমূল করলে কিভাবে করা যায়। হ্যাঁ, এটা আমরা শিখে ফেলবো, এটা কোনো সমস্যা না। তো এই প্রসঙ্গটি কেন আসলো যে ঋণাত্মক সংখ্যার বর্গমূল করলে বাস্তব সংখ্যা পাওয়া যায় না? এর কারণ হচ্ছে আমি যদি এখানে -2 কে স্কোয়ার করি আমার 4 আসতেছে, +2 কে স্কোয়ার করলে কত আসতেছে? 4 আসতেছে। তো একইভাবে যেই যে আমি যেই মানটা পেলাম, এই মানটাকে 4 কে যদি আমি রুট ওভার করে দিই আমার আসতেছে 2, কিন্তু -4 কে করলে আমার কি আসতেছে সেটা আমি কি বলবো এখন। তো -4 কে যদি আসে, এরকম আসলে আমরা একটু পরে শিখবো, তার আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি। তো -4 কে আমি লিখতেই পারি 4 ইন্টু রুট ওভার -1, এভাবে আমি লিখতেই পারি। তাহলে 4 কে রুট করলে কত আসে? 2, এবং এই রুট ওভার -1 কে গুণ করলে কত আসতেছে? আমার আই আসতেছে, কারণ আমি একটু আগে শিখেছি যে আই এর মান হচ্ছে রুট ওভার -1। এটা তোমাদের ভেরি ইম্পর্টেন্ট, মুখস্থ রাখতে হবে, কারণ এই মান সবগুলো একই নিয়ে। আই এর মান হচ্ছে রুট ওভার -1। ওকে, আই এর মান হচ্ছে রুট ওভার -1। তো এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট এবং তোমাদের অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। এখন আমরা শিখবো জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার কি। হ্যাঁ, এ ও বি বাস্তব সংখ্যা হলে অর্থাৎ এর মান +-2 আসতে পারে, বি এর মান +-3 আসতে পারে, মানে দুইটা বাস্তব সংখ্যা হইতে হবে। সংখ্যা হলে এ প্লাস আইভি আকারের সংখ্যাকে, এ প্লাস আইভি আকারের সংখ্যাকে, হ্যাঁ আকারের সংখ্যাকে কি বলে? আমার কমপ্লেক্স নাম্বার বলে। তো কমপ্লেক্স নাম্বারকে আমি সংক্ষেপে সিএন লিখলাম, সি তে কমপ্লেক্স, এন তে নাম্বার। তো এ প্লাস আই বি আকারের সংখ্যাকে কি বলা হয়? আমার বাস্তব কমপ্লেক্স নাম্বার বলে। তো এখানে এ প্লাস আই বি আছে, তো এর জায়গায় আমি এক্স প্লাস আই ওয়াই আমার হতে পারে, কি হতে পারে? এক্স প্লাস আই ওয়াই হতে পারে। তারপরে পি প্লাস আই কিউ হতে পারে, ঠিক আছে? তো এখানে যাই থাকুক না কেন, মানে এরকম একটা আকার। তো এখানে আইটা কি মেনলি ভাই? আইটা হচ্ছে আয়োটা। হ্যাঁ, আয়োটা মানে হচ্ছে যেটা গণিতবিদ অয়লার আবিষ্কার করছে, যার মান হচ্ছে রুট ওভার -1, এবং আই হচ্ছে এখানে একটা কি সংখ্যা? কাল্পনিক সংখ্যা। ওই হচ্ছে কি সংখ্যা? কাল্পনিক সংখ্যা। ওকে, তো এ ও বি বাস্তব সংখ্যা হলে, তো এখানে এক্স প্লাস আই ওয়াই হলে অবশ্যই এক্স ও ওয়াই বাস্তব সংখ্যা হতে হবে, এবং পি কিউ কে কি হতে হবে? বাস্তব সংখ্যা হতে হবে। দুটো যদি খেয়াল করি, ধরো 2 + 3i, তো এখানে দেখো 2টাও আমার বাস্তব সংখ্যা, 3টাও কি সংখ্যা? বাস্তব সংখ্যা, এবং 2 + 3i মানে একটা a প্লাস আইবি বা x প্লাস আইওয়াই আকার একটা ফরম্যাটে আছে। তার মানে আমরা লিখতেই পারি যে এটা হচ্ছে আমার কি একটা সংখ্যা? জটিল সংখ্যা। ওকে, তাহলে জটিল সংখ্যার একটু পরিচয়টা আমরা জানি। ধরো আমি নিলাম x প্লাস আইওয়াই কে নিলাম, হ্যাঁ x প্লাস আই কে নিলাম। তো আই পুরোটা হচ্ছে আমার কাল্পনিক অংশ। হ্যাঁ, আই পুরোটা হচ্ছে আমার কাল্পনিক অংশ। কেন? কারণ আই হচ্ছে একটা কাল্পনিক সংখ্যা, যে একটা মান রয়েছে। তো এখানে এক্স ও ওয়াই, এই যে এক্স, যে এক্স প্লাস আই ওয়াই আকারের সংখ্যাকে, এক্সটা অবশ্যই আবার কি হবে? বাস্তব অংশ হবে, কারণ কি আমার এটা বাস্তব সংখ্যা, এবং ওয়াইটাও কি সংখ্যা? বাস্তব সংখ্যা, কিন্তু এর সাথে কি আছে? একটা কাল্পনিক সংখ্যা আই আছে। তো আই গুণ থাকার কারণে এখন এই ওয়াইটা হয়ে যাচ্ছে কি? আমার অবাস্তব অংশ। অবাস্তব অংশ। দেখো এখানে এক্স ও ওয়াই দুইটাই কিন্তু আমার বাস্তব সংখ্যা, কিন্তু এক্স এর সাথে কোনো আই গুণ নেই বা কাল্পনিক সংখ্যা গুণ নেই, যার ফলে এক্সটা কি হবে? বাস্তব অংশ হবে, এবং ওয়াই এর সাথে একটা আই গুণ থাকার কারণে ওয়াইটা হয়ে যাবে কি? অবাস্তব অংশ। ওকে, তো আমাদের এখান থেকে যে এমসিকিউ গুলো আসবে, আমি কিন্তু এই চ্যাপ্টারের বেসিকটা আগে পড়াচ্ছি, তোমরা বোর্ডে খেয়াল করেছো কিনা দেখিনি, আমি জিজ্ঞেসও করিনি। তো এখন বলছি যে আমি কিন্তু চ্যাপ্টারের বেসিক ওয়াইজ তোমাদের আগাবো, যাতে তোমাদের এই চ্যাপ্টার থেকে অ্যাডমিশনের এমসিকিউ তো কোনো প্রবলেম না হয়, তোমাদের নিজেদের বোর্ড এক্সামের এমসিকিউ বা কলেজ এক্সামের এমসিকিউ তো যাতে প্রবলেম না হয়, সে বিষয়ে আমি লক্ষ্য রাখবো। এখন আমি যদি একটা এক্সাম্পল দিই তোমাদের জন্য, দেখো 2 + 3i, হ্যাঁ, নিচের কোনটি অবাস্তব অংশ? নিচের কোনটি অবাস্তব অংশ? নিচের কোনটি অবাস্তব অংশ? ওকে, তো অপশন যদি আমি দেই 2, অপশন বি যদি দেই 3, অপশন সি যদি দেই 3i, অপশন ডি যদি দেই, অপশন ডি তো আর দেওয়ার প্রয়োজন হচ্ছে, ধরো -3i দিলাম। ওকে, তো এখন নিচে কোনটি অবাস্তব অংশ? এখন একটু খেয়াল করি। তো আমরা শিখেছি এক্স প্লাস আই ওয়াই আকারের সংখ্যা হচ্ছে জটিল সংখ্যা, এবং এক্স ও ওয়াই দুটি বাস্তব সংখ্যা, কিন্তু এক্স হচ্ছে বাস্তব অংশ এবং ওয়াই হচ্ছে অবাস্তব অংশ। তো কেন ওয়াই অবাস্তব অংশ? কারণ ওয়াই এর সাথে একটা কি থাকে? 3 থাকে। তো এখানে এটা হচ্ছে আমার এক্স এবং এটা হচ্ছে আমার ওয়াই, হ্যাঁ, +3টা হচ্ছে আমার কি? ওয়াই।
তাহলে ওয়াইটাই কি হবে, অবাস্তব অংশ হবে এবং ওয়াইটা কি অবাস্তব অংশ হয়েছে। এবং এই ধরনের প্রশ্ন যদি এরকম একটা মান দিয়ে যদি আমাকে বলতো যে নিচের কোনটি বাস্তব অংশ, অবশ্যই তুমি কি এক্স এর মানটাকে দিতে, সেক্ষেত্রে টুটা অ্যান্সার হইতো। আমি আবারও বলি, অবাস্তব অংশ হচ্ছে ওয়াই এর মানটা, ঠিক আছে? ওয়াই এর মানটা কেন অবাস্তব অংশ, কারণ এর সাথে একটা আই গুণ আকারে আছে। তো এখন যদি আমি আরেকটা প্রশ্ন লিখি, ধরো 5 - 4i, হ্যাঁ 5 - 4i এ অবাস্তব অংশ কোনটি, অবাস্তব অংশ কোনটি? 5 - 4i অবাস্তব অংশ কোনটি? তোমরা অবশ্যই বলবা ভাইয়া 4i। কিন্তু এটা জিনিস লক্ষণীয় হচ্ছে, আমার অবাস্তব অংশ কোনটি? আমার অবাস্তব অংশ হচ্ছে -4। কেন? কারণ আমরা শিখছি এক্স আর ওয়াই। খেয়াল করো, এক্স ওয়াই কি কোনো চিহ্ন প্লাস মাইনাস ছিল? ছিল না। তো এখানে প্লাস ছিল, এখানে প্লাস মাইনাস কি হয়ে গেছে? মাইনাস হয়ে গেছে। এক কথায় বলতে, তুমি যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা বলবা কি আমার অবাস্তব অংশ। তাহলে এখানে অবাস্তব অংশ কত? -4। এখন যদি বাস্তব অংশ জিজ্ঞেস করে 5, আমরা অনেকেই ভুলে 4i বা -4i এগুলো দিয়ে দিই, কিন্তু আমরা শুধুমাত্র ওয়ার মানটা পিক করবো এবং ওয়ার মানটা অবশ্যই প্লাস অথবা মাইনাস যেটা থাকবে সেটা নিব। তো এখন ধরো তোমাকে আরেকটা যদি এক্সাম্পল দিই, -5 - 3i। তো এখানে বলছে ধরো নিচের কোনটি বাস্তব অংশ? 5 - 3i থেকে যদি বলে নিচের কোনটি বাস্তব অংশ, নিচের কোনটি বাস্তব অংশ, তো বাস্তব অংশ বললে কি বলবো ভাইয়া? অবশ্যই আমার -5টা হচ্ছে বাস্তব অংশ, কারণ হচ্ছে এক্স এর মানটা এখানে কত? -5। এবং যদি অবাস্তব অংশ বলে, বাস্তব অংশ কোনটি? বাস্তব অংশ হচ্ছে -5, হ্যাঁ বাস্তব অংশ হচ্ছে -5। এবং যদি অবাস্তব অংশ বলে, অবাস্তব অংশটা অবশ্যই আমার কি হবে? -3 হবে। এবং যদি কাল্পনিক অংশ বা কাল্পনিক সংখ্যা জিজ্ঞেস করে, সেক্ষেত্রে কিন্তু আমার শুধুমাত্র আইটা হবে। ওকে, তাহলে এখান থেকে অবশ্যই আমি বাস্তব অংশ অবাস্তব অংশ এই ধারণাটাকে ক্লিয়ার করেছি। এবং তোমার আমি আশা রাখবো তোমরা অবশ্যই বুঝতে পারছো। যদি তোমরা বুঝতে সমস্যা হয়, অবশ্যই তোমরা কি একটু জুম করে দেখবে, যদি লেখা বোঝা না যায়, বা যদি একটু রিপিট করে বা পিছনের দিকে নিয়ে অবশ্যই তোমরা এটি দেখবে। ক্লাসটি অবশ্যই তোমাদের বুঝতে হবে, কারণ এই জিনিস কনসেপ্টটা যদি তোমরা বুঝতে পারো, তাহলে অবশ্যই বাকিগুলো সহজে বুঝতে পারবে। এখন আমরা শিখবো কোনো বাস্তব সংখ্যাকে কিভাবে জটিল সংখ্যা আকারে প্রকাশ করা যায়। ধরো আমার শুধুমাত্র 6 একটা ভ্যালু দিছে, যে এখন বলছে যে 6কে জটিল সংখ্যা আকারে প্রকাশ করো, 6কে জটিল সংখ্যা আকারে প্রকাশ করো, সংখ্যা আকারে প্রকাশ করো, আকারে প্রকাশ। ওকে, তো এর আগে আমি একটা কথা তোমাদের বলিনি, সেটা হচ্ছে জটিল সংখ্যা কিন্তু জেড দ্বারা প্রকাশ করা। হ্যাঁ হ্যাঁ, নোটটা তুমি একটু লিখে রাখো। জটিল সংখ্যাকে বা কমপ্লেক্স নাম্বারকে, জটিল সংখ্যাকে সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? জেড দ্বারা প্রকাশ করা হয়। তো এটা তোমরা বইয়ে দেখতে পাবে, প্রকাশ করা হয় জটিল সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা, লাইক জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। যদি কোথাও জেড লেখা থাকে, তাহলে বুঝে নিতে হবে সেটাকে অবশ্যই জটিল সংখ্যা বলছে। হ্যাঁ, জেড ইকুয়াল টু এক্স প্লাস আই হইতে পারে, জেড ইকুয়াল টু এ প্লাস আই হইতে পারে, জেড ইকুয়াল টু 2 - 3i হইতেও পারে। ঠিক আছে, মানে যেভাবেই লিখছে কেন আমার জেডটা হতে হবে। সিক্সকে জটিল সংখ্যা আকারে প্রকাশ করলে আমরা কিভাবে লিখতে পারি দেখো তো? 6 কে লিখতে পারি। এখন 6 তো বাস্তব অংশ, তাহলে অবশ্যই এটা আমার বুঝে নিতে হবে যে এটা এক্স এর মান দেওয়া আছে, কারণ এর সাথে তো কোনো আই নেই। কোনো আই আছে না ভাই? কোনো আই নেই। তাহলে আমরা এটা লিখতে পারি কত? আমরা তো জানি যে এক্স প্লাস আই ওয়াই আকারের সংখ্যা হবে। তাহলে এক্সটার মান তো 6 দেওয়া আছে, 6 প্লাস। এখন আই ওয়াই, হ্যাঁ আই ওয়াই একটু খেয়াল করি। আই এর মানটা আমি আই লিখলাম। এখন ওয়াই এর মানটা কি? ওয়াই এর মানটা ইনটু 0 দিয়ে দিলাম। তো এখন খেয়াল করে দেখো তো, এখানে আই ইন্টু 0 হওয়ার কারণে কি হয়ে গেছে? পুরো মানটা 0 হয়ে গেছে এবং 6টা 6ই থাকতেছে। এবং এটা আমার কি এক্স, এবং এখানে আই ওয়াই হয়ে যাচ্ছে। তার মানে এখান থেকে আমি যদি লিখি এবং এক্স ওয়াইটা আমার কত, তাহলে আমার এক্স ওয়াইটা আসতেছে কত? 6,0। এক্স ওয়াইটা আসছে কত? 6,0। তো একইভাবে ধরো আমি 2i নিয়ে আসলাম। হ্যাঁ, 2i একটা দেখতেই বুঝতে পারছি আমার কি, 2টা কি একটা অবস্থা অংশ বা পুরোটা আমার অবস্থা অংশ চিন্তা করতে পারি। তাহলে যেহেতু 2টা বাস্তব সংখ্যা, তাহলে বুঝে নিতে হবে যে এটা আমার ওয়াই এর মান আছে। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি ভাই? তো এখানে যেহেতু আমার বাস্তব মানটা দেওয়া নাই, অবশ্যই সেটাকে আমার কি নিতে হবে? 0 নিতে হবে, কারণ 0 যদি আমি প্লাস করি বা প্লাস মানে যাই করি না কেন, ওটা কিন্তু কোনো এফেক্ট করতেছে না আমাকে। তো 0 প্লাস কত? 2i। তাহলে এখানে যদি আমি স্থানাঙ্কটা বসাই, এখানে স্থানাঙ্ক কি বা কোঅর্ডিনেটটা কি, সেক্ষেত্রে আমার আসতেছে কত? 0,2।
কত আসতেছে 0,2 আসতেছে। ওকে, তাহলে এই দ্বারা বুঝলাম যে যে কোনো সংখ্যাকে যদি আমরা জটিল আকারে প্রকাশ করতে চাই তাহলে এভাবে খুব সহজেই প্রকাশ করতে চাই। তোমাদের সুবিধার জন্য যদি আমি আরেকবার লিখি, ধরো একটা -5 দিলাম, মানে তোমার বলছে যে -5 কে জটিল সংখ্যা আকারে প্রকাশ করবে, এমসিকিউ তো আসতেই পারে। তো -5 কে যদি জটিল সংখ্যা আকারে প্রকাশ করতে পারে তো আমরা খুব সহজে কি লিখতে পারি, তো -5 এটা কোন অংশ ভাই, এটা বাস্তব অংশ। ওকে, তাহলে বাস্তব অংশ নিলাম প্লাস 0 ইন্টু ওয়াই, তাহলে 0 এর সাথে গুণ করে 0 হয়ে যাচ্ছে, -5 থাকতেছে, এবং আমার এক্স প্লাস আই ওই আকারে অংশটা চলে আসতেছে। তো এখান থেকে যদি আমি স্থানাঙ্কটা বের করতে চাই তাহলে আমার -5,0 আসতেছে। ওকে, ধরো এবার আমাকে বলছে -3i কে দেখাও। ওকে, -3i যদি একটু খেয়াল করি, হ্যাঁ -3i কি আছে, এটা আমার অবশ্যই কি অংশ, কাল্পনিক অংশ, কারণ -3i, তো আই থাকার কারণে আমার বাস্তব অংশটা আমার বের করতে হবে। তো 0 -3i, তাহলে এখান থেকে যদি আমি স্থানাঙ্কটা বের করি তাহলে 0,3, এগুলো কিন্তু আমি সব স্থানাঙ্ক লিখেছি। স্থানাঙ্ক কি ভাই, স্থানাঙ্ক হচ্ছে আমার যেটা আর্গন চিত্রে আমি বসাতে পারি, যেটা আমি আর্গন চিত্রে বসাতে পারি। ওকে, আর্গন চিত্রতে বসাতে পারি। ওকে, তাহলে খেয়াল করো, ধরো 0,3 বসাই, তাহলে 0 এখানে, 3 কত এখানে 0,3, তাহলে এই যে আমি যে বসালাম দ্বিমাত্রিক স্থানাঙ্ক বা দ্বিমাত্রিক চিত্র বা আর্গন চিত্রে আমি এর অবস্থানগুলো বসালাম, এগুলো হচ্ছে আমার সেই কি স্থানাঙ্ক। স্থানাঙ্ককে আমরা বলতে পারি কি কোঅর্ডিনেট, কোঅর্ডিনেট। ওকে, তো স্থানাঙ্ক। তো এখন আমি আশা রাখবো যে কোনো সংখ্যাকে যদি জটিল আকারে প্রকাশ করতে বলে তোমরা আগে সেটাকে দেখবে সেটা কোন অংশ রয়েছে, বাস্তব অংশ না অবাস্তব অংশ, তারপরে সেটাকে দেখে দেখে তোমরা এভাবে বসিয়ে দিবে। তো যদি বাস্তব অংশ দেওয়া থাকে তাহলে ওইটার সাথে কি করবে, অবাস্তবের সাথে 0 ইন্টু আই করবে। যদি আমার যে 3i 2i এরকম আকারের সংখ্যা থাকলে আমার এক্স প্লাস আই তো বসাতে হবে, তাহলে এক্স এর জায়গায় কি বসাই দিব, 0 বসাই দিব। আমরা একটা নোট লিখেছি, আর্গন চিত্রে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স এর অবস্থান যেখানে, এক্স প্লাস ওয়াই এর আই এর অবস্থানও সেখানে। তার আগে আমরা একটা জিনিস শিখে নিই, সেটা হচ্ছে আমরা কি যে এই ধরনের জিনিস জানি কি না। খেয়াল করি, তো এখানে কোথায় কোন চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, এগুলো সবই আমরা জানি। হ্যাঁ, প্রথম দ্বিতীয় সবই আমরা জানি, কিন্তু কোথায় আমার কোন চিহ্ন বসবে, কোথায় এক্স প্লাস ওয়াই প্লাস, সেটা আমরা জানি কিনা। হ্যাঁ, মানে এক্স ওয়াই কি চিহ্নগুলো কি আকারে বসবে, তো আমরা একটু খেয়াল করি। আমরা যদি না জানি তাহলে সহজ টেকনিক হচ্ছে, মনে রাখবো, এটা তো আমরা এক্স, এটা এক্স প্রাইম সবাই লিখতে পারি, ওয়াই ওয়াই প্রাইম, কারণ এক্স এটা হলে এটা হচ্ছে তার বিপরীত এক্স প্রাইম, এবং ওয়াইটা হলে এটা হচ্ছে তার বিপরীত ওয়াই প্রাইম। তো এখন কি হবে আমার, এখন দেখি আমি এক্সটা আমার কি এখানে হবে নরমাল, কোনো প্রাইম আছে না, তো নরমাল থাকার কারণে এক্স আমার এখানে হবে কি প্লাস। হ্যাঁ, এবং ওয়াইটা এখানে কি নরমাল, কোনো প্রাইম নেই, তাহলে ওয়াইটা হবে কি প্লাস প্লাস প্লাস। দ্বিতীয় সূত্রের ভাগে দেখছি আমরা কি এক্স কি প্রাইম, তাহলে এক্স এর মানটা হবে কি মাইনাস, ওয়াইটা কি আছে নরমাল, তাহলে ওয়াই এর মানটা হবে কি প্লাস। তৃতীয় সূত্রের ভাগে একটু খেয়াল করি, এক্সটা কি এক্স প্রাইম তার মানে মাইনাস, ওয়াই কি প্রাইম তার মানে কি হবে, এটাও কি হবে মাইনাস হবে। তো চতুর্থ সূত্রের ভাগে যদি আমরা একটু দেখি তাহলে আমার কি আছে, এক্সটা নরমাল তাহলে সবে প্লাস, ওয়াই প্রাইম তার মানে হয়ে যাবে কি মাইনাস। খুব সহজ না, এভাবে আমরা খুব সহজেই বুঝে ফেলতে পারবো যে কিভাবে করতে হবে। তো আমরা আবার বলি, যেখানে এক্স গুলো নরমাল দেখবো সেখানে আমার এক্স আর ওয়াই প্লাস হবে, যদি কোন চতুর্ভাগে প্রাইম থাকে, প্রাইম মানে বিপরীত, তাহলে প্লাসের বিপরীত অবশ্যই আমি কি মাইনাস চিন্তা করে নিব। তো এখন আমি আর্গন চিত্র কি বা দ্বিমাত্রিক স্থানাঙ্কটা কি ভাই, ধরো আমি একটা নিলাম যে 5,4, হ্যাঁ 5,4, তাহলে আমরা অবশ্যই বলতে পারি 1 2 3 4 5 এখানে, তো 4 কোথায়, যে 1 2 3 4 4 এখানে। হ্যাঁ, তাহলে আমার আলটিমেটলি যে 5,4 বিন্দুটি যদি আমি এ ধরি, তাহলে যে এই বিন্দুটি হচ্ছে আমার এখানে 5,4। তো এটাই বলছে যে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স ওয়াই মানে এক্স আর 5 হচ্ছে এক্স, 4 হচ্ছে ওয়াই, এক্স এর অবস্থান যেখানে এক্স প্লাস আই এর অবস্থানও সেখানে। অর্থাৎ আমি এখন যদি আমি লিখি 5 + 4i, এখন এটা আমি আর্গন চিত্র দেখাচ্ছি কোথায় বসবে, তাহলে 5 + 4i এটাকে যদি আমি স্থানাঙ্কে বসাই তাহলে আমি বসাবো কত 5,4। কেন, কারণ আমরা শিখে এসেছি যে একটু আগে আমরা শিখেছি যে জটিল যখন বাস্তব সংখ্যাকে জটিল সংখ্যা আকারে প্রকাশ করলে কি হবে। হ্যাঁ, এটা আমরা শিখেছি, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এক্স হচ্ছে 5 এবং ওয়াই হচ্ছে কত 4। তাহলে এখানে কত, আবার হিসাব করি যে 5 এখানে ধরলাম 1 2 3 4 5,
তাহলে এখানে কত 1 2 3 4 4 এখানে, হ্যাঁ। তাহলে এইখানে হচ্ছে আমার কি সেই কাঙ্ক্ষিত 5 + 4i, হ্যাঁ, কাঙ্ক্ষিত 5 + 4i, অর্থাৎ এক্স ওয়াই এর অবস্থান যেখানে আমি ঠিক একইভাবে x + iy এর সংখ্যা হিসাব করবো। তো আমি আরেকটা যদি এক্সাম্পল নিয়ে আসি তোমাদের জন্য, ধরো -6 - 7i, হ্যাঁ, -6 - 7i কোথায় হবে? অবশ্যই ভাইয়া -6 1 2 3 4 5 6 এখানে, তো এটা -6 কারণ কি এক্স প্রাইম এখানে, তো -7 ধরে নিলাম আমরা এখানে, এখানে কোনো একটা বিন্দুতে 1 2 3 4 5 6 7 এভাবে করে আকারে, হ্যাঁ। তাহলে এখানে আমরা লিখতে পারি এটা কোন বিন্দু, এটাকে লিখতেই পারি আমি -6 -7i একটা বিন্দু বা স্থানাঙ্ক। তো আমরা আশা করা রাখবো যে আমরা খুব সহজে এখন যে -6 মানে আর্গন চিত্রে বসাতে পারবো যে আমার এক্স ওয়াই এর অবস্থানটা কোথায় হবে এবং x + iy এর অবস্থানটা কোথায় হবে। তো আমরা খুব সহজেই আমি আশা রাখবো যে আমরা খুব সহজেই এই বিষয়গুলো সলভ করতে পারবো। তো এখন আমরা শিখবো আয়ের কাজ কি এবং আই স্কোয়ারের কাজ কি। আয়ের কাজ হচ্ছে π/2 বা 90 ডিগ্রি কোণে ঘোরানো, এবং আই স্কোয়ারের কাজ কি পাই মানে 180 ডিগ্রি বা 2 × π/2 মানে 2 × 2 কাটাকাটি গেলে পাই থাকতেছে বা 180 ডিগ্রি কোণে ঘোরানো, ঠিক আছে। তো মেনলি মনে রাখতে হবে আয়ের কাজ হচ্ছে 90 ডিগ্রি কোণে ঘোরানো, এবং আই স্কোয়ারের কাজ হচ্ছে আমার দেখো আইটা আমার জাস্ট এভাবে এভাবে থাকে, তাহলে এখানে 90 ডিগ্রি হয়। এখন আয়ের কাজটা আই, হ্যাঁ, তো এই জিনিসটা আমরা একটু পরে বুঝাচ্ছি, আই স্কোয়ারের কাজটা বুঝাই। ধরো আমি একটা সংখ্যা নিলাম 7, হ্যাঁ, তো 7 কে যদি আমি আর্গন চিত্রটাও নিয়ে নিই, তো 7 কে যদি আমি জটিল আকারে প্রকাশ করি সেক্ষেত্রে আমার কি আসতেছে 7 + 0 × i। ওকে, এখন আমি যদি নেই 7i স্কোয়ার, 7i স্কোয়ার মানে কত ভাইয়া? 7i স্কোয়ার মানে হচ্ছে আমার -7, তো -7 কে যদি আমি জটিল আকারে নেই তাহলে আমার কি হবে 0 - 7i, হ্যাঁ, বা i × 7। তাহলে এখানে আমার স্থানাঙ্কটা কত হচ্ছে ভাই? এখানে স্থানাঙ্ক হচ্ছে 7,0, আর এখানে স্থানাঙ্কটা কত হচ্ছে ভাই? 0,7, হ্যাঁ। তো আমি যদি এটাকে লিখি যে 7,0 কোথায় ভাই? 1 2 3 4 5 6 এ ধরলাম এখানে 7, হ্যাঁ, 7 আর 0 তো এখানেই বসতেছে, উপরে যাচ্ছে না, তাহলে 0 হচ্ছে এখানে, 1 2 3 4 5 6 7 এখানে দেখো 7। ও আচ্ছা, এখানে তো ভাই -7 হবে, সরি -7 হবে, তো এই যে দেখো -7, ওকে, একটু ভুল লিখছি, ভুল লিখেছি -7, আমি এখানে একটু ভুল লিখেছি, সেটা হচ্ছে দেখো -7, -7 + 0 × i, হ্যাঁ, তাহলে এখানে হবে কত -7, 0, কি হবে -7 স্কয়ার হচ্ছে -7, তো -7 হচ্ছে -7 + 0 × i। ওকে, দেন আমি কি করতে পারি, এটা হচ্ছে আমার কত 7,0, তাহলে এখানে -7 কোথায় হচ্ছে বা -1 2 3 4 5 6 7, এই যে -7 হচ্ছে এখানে, তাহলে সে 0 তো এখানে, তাহলে এখানে একটু কাজ একটু খেয়াল করে দেখো যে আমার কি হচ্ছে, কত ডিগ্রি হচ্ছে ভাই? এখানে 180 ডিগ্রি হচ্ছে, কারণ সংখ্যা এখানে আমরা কি জানি যে এটা কি 100 কোণ বা কি 180 ডিগ্রি, তাহলে এটা কি অবশ্যই আমার কি 180 ডিগ্রি কোণে ঘুরতেছে না? হ্যাঁ, অবশ্যই আমার 180 ডিগ্রি কোণে ঘুরতেছে। এখন তো এখন আমি দেখতে পাচ্ছি যে 7 থেকে -7 যদি একটা সংখ্যা রেখে আমি চিন্তা করি, হ্যাঁ, একটা সংখ্যা রেখে চিন্তা করি, তাহলে এটা 0, এদিকে হচ্ছে 1 2 3, আবার এদিকে কি হচ্ছে -1 -2 -3, তো ধরলাম আমি 3, আরো সংখ্যা আমরা আছে আমি জানি 3 4 5 6 7 এভাবে লিখতেই পারবো। তো এই 3 থেকে এই 3, হ্যাঁ, এখানে আমার কত ডিগ্রি হচ্ছে, এখানে আমি যদি করি তাহলে 180 ডিগ্রি কোণ হচ্ছে, অর্থাৎ কোনো সংখ্যার ধরো +3 থেকে -3 তে পৌঁছাইতে গেলে আমার কত ডিগ্রি কোণে ঘোরা লাগে? 180 ডিগ্রি কোণে ঘোরা লাগে, 180 ডিগ্রি কোণে ঘোরা লাগে, হ্যাঁ, তো 180 ডিগ্রি কোণে ঘোরা লাগে। ওকে, তাহলে আমি অবশ্যই আই স্কোয়ারের কাজটা 180 ডিগ্রি কোণে ঘুরে সেটা বুঝে ফেললাম। তো এখন আমি দেখবো যে আমার আয়ের কাজটা কিভাবে আমার 90 ডিগ্রি কোণে ঘোরে, সেটা আমার তো শিখতে হবে, তাই না? আয়ের কাজটা কিভাবে 90 ডিগ্রি কোণে ঘুরতেছে সেটা আমার দেখতে হবে। মার্কারে কালি একটা তো নেই। ওকে, তো আই স্কোয়ারের কাজটা কিভাবে আমার 90 ডিগ্রি কোণে ঘুরতেছে সেটা দেখি। তো
আমি লিখলাম কি এটা সংখ্যা নিলাম 7, সেটা যদি জটিল আকারে করে 7 প্লাস 0 0 ইনটু y। তো আমি যদি আরেকটা সংখ্যা নেই ভাই, কি নেই, নিলাম 7i, কি নিলাম 7i। তো 7i কি করলে কত আসে, মানে যেহেতু আমি i এর কাজ যাচ্ছি, তাহলে সংখ্যাটার সাথে অবশ্যই আমার কি গুণ করতে হবে, i গুণ করতে হবে। একটু আগে যেহেতু আমি i স্কয়ারটা দেখাইছি, তাহলে কি করেছি আমি সংখ্যাটার সাথে i স্কয়ার গুণ করেছি। ওকে, তাহলে 7 হচ্ছে কত, 0 প্লাস 7i। ওকে, ডান। তাহলে এখানে আমার স্থানাঙ্কটা হচ্ছে কত, 0,7। ওকে, তা আমি যদি সংখ্যাটাকে স্থাপন করি কত, 7,0, 1 2 3 4, এই যে 7 হচ্ছে এখানে, আর 7 0 এখানে, 0,7 কত, এই যে ধরো এখানে। তাহলে এখানে এটা হচ্ছে কত 7,0, এটা হচ্ছে আমার কত 0,7। তাহলে একটু খেয়াল করে দেখি তো, এখানে কি ছিল, আমার 7i ছিল, তাহলে এখানে আমার কি 90 ডিগ্রি কোণে ঘুরছে। 90 ডিগ্রি মানে কি, আয়ের কাজ। আমরা কি শিখলাম, আই কি করে 90 ডিগ্রি কোণে ঘোরায়, এবং আই স্কয়ার কি করে 180 ডিগ্রি কোণে ঘোরায়। তো এই জিনিসটা আমি আশা রাখবো একদম তুমি একদম নিট এন্ড ক্লিন বা ক্লিয়ারলি বুঝে গেছো। এখন আমরা শিখবো রুট ওভার এ বি ইজ ইকুয়াল টু রুট এ ইন্টু রুট বি। অনেক সময় আমরা অ্যাডমিশন টেস্ট এবং আমাদের কলেজ বোর্ডের এক্সাম গুলোতে এই জিনিসগুলো দেখে থাকি। এখন কিভাবে এটা শিখবো একটু খেয়াল করো। ধরো আমার একটা সংখ্যা আছে রুট ওভার 9, হ্যাঁ, রুট ওভার 9, এটাকে আমি লিখতে পারি রুট ওভার 1 ইন্টু রুট ওভার 9, ঠিক আছে। তো এখানে আমরা সবাই বলতে পারি রুট ওভার 9 ইকুয়াল টু আলটিমেটলি কত আসতেছে, 3 আসতেছে। তো ধরো এখন আমার যদি এরকম একটা মান আসে, আমি একটু যদি ক্লিয়ারলি বুঝি, ধরো রুট ওভার 1 ইন্টু রুট ওভার 9 ইজ ইকুয়াল টু কত, রুট ওভার 9 ইজ ইকুয়াল টু আমার 3 আসতেছে। কারণ রুট ওভার 9 ইকুয়াল টু 3 আসে, এটা আমরা সবাই জানি। তো ধরো আমার এরকম একটা মান আসলো রুট ওভার -1 ইন্টু রুট ওভার 9, ঠিক আছে, মানে এটা আসতেছে আমার রুট ওভার -9 থেকে। আমি তো একটু ক্লিয়ারলি বুঝাই তোমাদের জন্য সুবিধা হবে। তো রুট ওভার -9 আমার একটা সংখ্যা এসেছে, এবং এই সংখ্যাকে যদি আমি কনভার্ট করি বা ছোট করি, তাহলে কিভাবে করতে পারবো। আমরা আগেই শিখেছি, যে তোমাদের শুরুতে দেখিয়েছিলাম যে রুট ওভার সংখ্যা থাকলে আমরা এখন নার্ভাস হবো না, কারণ আমরা জটিল সংখ্যা শিখে ফেলেছি। রুট ওভার -1 এর মান কত, i, যেটা একটা সমাধান রয়েছে। তো এখন রুট ওভার -9 কে আমি যদি লিখি এভাবে, রুট ওভার -1 ইন্টু রুট ওভার 9, হ্যাঁ লেখা যায়, হ্যাঁ লেখা যায়। কারণ কি, রুট ওভার -1 এর সাথে রুট ওভার 9 গুণ করলে কত আসে, রুট ওভার -9 আসতেছে। এবং রুট ওভার -1 এর মানটা অবশ্যই কি ভাই, রুট ওভার -1 এর মান কত, i, এবং রুট ওভার 9 এর মানটা কত, 3। তার মানে আলটিমেটলি আমার রেজাল্ট কত আসতেছে, 3i। রেজাল্ট কত আসতেছে, 3i। তো একই ভাবে যদি এরকম থাকে রুট ওভার -4, সেটাকে আমরা লিখতে পারবো কি, রুট ওভার -1 ইনটু রুট ওভার 4 ইজ ইকুয়াল টু কত, 4i। তো ধরো এরকম যদি আমার আসে যে, সরি, রুট ওভার 4 মানে কত ভাই, 2, রুট ওভার 4 মানে হচ্ছে 2। ওকে, ধরো আমার আসতেছে এখন রুট ওভার -3। রুট ওভার -3 যদি থাকে, তাহলে আমরা যখন এমসিকিউ করবো, তখন তোমরা সরাসরি মুখেই বলে দিতে পারবো এই রুট ওভার -3 মানে কত, রুট ওভার -1 ইন্টু 3, অর্থাৎ 3i। তাহলে আমরা বলতে পারবো কত, 3i। কি হবে ভাই, এটা হচ্ছে কিভাবে আসতেছে, রুট ওভার -1 ইন্টু রুট ওভার 3, রুট ওভার 3, তার মানে কত আসতেছে আমার, √3i আসতেছে, ঠিক আছে, √3i আসতেছে। তো এই ধরনের সমস্যা আমি আশা রাখবো তোমরা বুঝতে পেরেছো। এখন আমি একটু জটিলের দিকে যাচ্ছি। জটিলের দিকে ধরতে হবে কি ভাই, ধরো রুট ওভার -4 ইন্টু রুট ওভার -4 ইকুয়াল টু কত, তোমার এমসিকিউ চলে এসেছে। তখন তুমি কি করবা, তখন তোমরা তো কি করতে পারো, আমি রুট ওভার 4 ইন্টু রুট ওভার -1 লেখাই যায় রুট ওভার 4 ইন্টু রুট ওভার -1। কারণ কি, এর সাথে এটাকে ভেঙে আমি করলাম কি, √4 ইন্টু √i, আর √4 ইন্টু √i। তাহলে কত, √4 কে করলে 2 আসে, এবং i কে করলে আসে কত, i ইন্টু 2 ইন্টু i। তবে 2 ইন্টু 2 কত ভাইয়া, 4, এবং i ইন্টু কত, i স্কয়ার। তো তোমরা কি i স্কয়ার মানটা জানো না ভাইয়া? হ্যাঁ অবশ্যই জানো, আমরা শিখেছিলাম i স্কয়ার ইজ ইকুয়াল টু কত, -1। তার মানে কত, 4 ইন্টু -1, তার মানে আলটিমেটলি কত, -4। দেখো খুব সহজে আমরা বুঝতে পারলাম। তো ধরো এরকম আরো কয়েকটি ম্যাথ যদি আমরা দেই তোমাদের, হ্যাঁ, ধরো রুট ওভার -9 ইন্টু রুট ওভার -9, এরকম অঙ্ক থাকলে তোমরা কিভাবে করবে। অবশ্যই তোমরা বুঝেছো যে এই লাইনটা আমার পরবর্তীতে রুট ওভার -9 লিখতে হবে। তো আমি লিখতেই পারি রুট ওভার 9 ইন্টু কত, i ইন্টু কত, রুট ওভার 9 ইন্টু i, হ্যাঁ, তাহলে কত, 3 ইন্টু i স্কোয়ার। 3 রুট ওভার 9 করলে কত আসতেছে ভাই, 3 আসছে, রুট ওভার 9 করলে 3 আসতেছে, আবার 3 ইন্টু 3 গুণ দিলে কত আসছে, 9 আসতেছে, এবং i গুণ দিলে কত, i স্কোয়ার আসতেছে। তাহলে i স্কোয়ার আমার -1 হলে অ্যান্সার আমার কত আসতেছে, -9 আসতেছে। তো আমি আশা রাখবো এই ধরনের সমস্যা তুমি খুব সহজেই বুঝতে পারবে। তখন আমরা বোর্ডে আসা একটা এমসিকিউ দেখি। বোর্ডে আসা একটা এমসিকিউ, হ্যাঁ, বোর্ড এমসিকিউ।
বোর্ড এমসিকিউ। ওকে, বোর্ড এমসিকিউটা কি ছিল? ছিল আমার এরকম টাইপ, দেখে খেয়াল করি। হ্যাঁ, -16 ইন্টু রুট ওভার -1 ইকুয়াল টু হোয়াট? তো আমরা এটা যদি খেয়াল করি, তাহলে এটা যদি আমরা একটু ভাঙি, এটা কি খুব কঠিন না? অবশ্যই কঠিন না। আমরা তো শিখে ফেলেছি রুট ওভার 16 ইন্টু কত? রুট ওভার -1 ইন্টু কত? রুট ওভার -1। রুট ওভার 16 কত? 4। এটার মান কত? আই। এটার মান কত ভাইয়া? আই। তাহলে আলটিমেটলি আমার আসছে 4i স্কোয়ার, আর আই স্কোয়ার মাইনাস হওয়ার কারণে কি হচ্ছে? আমার -4 আসতেছে। তো -4 আসতেছে। তো এই ধরনের সমস্যা এখন আমি বলবো যে তোমাদের কাছে আর কোনো সমস্যাই থাকবে না, কারণ রুট ওভার এ ইন্টু রুট ওভার এ ইন্টু ভিতরে খুব সহজেই ভাঙাতে হবে। যদি তোমাদের জন্য আমি আরো কিছু ম্যাথ দেই, যদি দেই তাহলে খেয়াল করো। ধরো এরকম আছে, রুট ওভার -25 ইন্টু 25 ইন্টু, ধরো এটা যদি মুছে দিই, ইন্টু ধরো রুট ওভার -1। হ্যাঁ, তো এখন দেখি দেখি জিনিসটা বড় করি। রুট ওভার -25 কে আমরা কিভাবে লিখতে পারি? √25 ইন্টু রুট ওভার -1 ইন্টু রুট ওভার 25 ইন্টু কত? রুট ওভার -1। রুট ওভার 25 কত ভাইয়া? 5। রুট ওভার -1 কত? আই। রুট ওভার 25 কত? 5। রুট ওভার -1 কত? আই। তাহলে 5 5 কত? 25 ইন্টু আই স্কোয়ার। তাহলে 25 মাইনাস আই স্কোয়ার কত ভাইয়া? -25। তো আমি আশা রাখবো যে তুমি এই ধরনের প্রবলেম খুব সহজে বুঝে ফেলেছ, এবং এই ধরনের সংক্রান্ত এমসিকিউ আসলে বা এডমিশন টেস্টে এমসিকিউ আসলে তোমরা ঘাবড়াবে না এবং খুব সহজেই করে ফেলবে।